প্রায় 300 মিটার ঢালাই রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো জমাট বাঁধেনি কংক্রিটের ঢালাই রাস্তা। হাত দিতে উঠে আসছে ঢালাই রাস্তা থেকে পাথর ও বালি। বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার সেই রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। এদিকে রাস্তার কাজ বন্ধ করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। সঠিকভাবে কাজ না করলে রাস্তার কাজ করতে দেবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দাদের সাফ দাবি। শুধুমাত্র গ্রামবাসী নয়, রাস্তার কাজ খুব একটা ভালো হচ্ছে না তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও তিনি জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শিবই গ্রামে তৈরি হচ্ছে প্রায় 300 মিটার ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় 2-3টে গ্রামের মানুষ চলাচল করে। সেই রাস্তার কাজ সপ্তাহ দুয়েক আগে শুরু হয়েছে। গতকাল রাস্তার দেওয়া হয় ঢালাই। 300 মিটার রাস্তার জন্য 11,74,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে গ্রামের এই ঢালাই রাস্তার কাজ শুরু থেকে নিম্নমানের কাজের অভিযোগ তুলে আসছেন স্থানীয়রা। প্রথমে ইট, তারপর বালি, তারপর ঢালাই দেওয়ার কথা বললেও ভাঙা ইট ও পর্যাপ্ত বালি না দিয়েই ঢালাইয়ের কাজ শুরু করা হয়। এমনকি যে পরিমাণ ঢালাইয়ের উচ্চতা হওয়ার কথা সেটাও হয়নি বলেই অভিযোগ। এমনকি গতকাল ঢালাই করা হলেও আজ সেই ঢালাই হাত দিতে উঠে আসছে। এ নিয়ে গ্রামের কিছু লোক বিক্ষোভ দেখায়। প্লাটা কিছু লোক বলেন ভালোইভাবে রাস্তা কাজ হচ্ছে, যা নিয়ে গ্রামের দুই পক্ষের বচসা হয়, পাশাপাশি হাতাহাতি হয়। আপাতত রাস্তার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। কোথা থেকে কোথায় হচ্ছে, কি সমস্যা, কাজ বন্ধ কেন? এটা বুদুর বাড়ির থেকে তোলাপাড়ার দুটা ব্রিজের কারহাটের পরের থেকে হচ্ছে। সমস্যা হচ্ছে যে আমরা এই যে পাথরের অবজেক্ট দিচ্ছি, জল খাওয়াচ্ছে না রাস্তায়। ইট গোটাইটে জানি না, গোড়াইটে রাস্তা দিচ্ছে, ভাঙা ইট, তাও ইট নেই জায়গা জায়গা, বালি ঢেকে দিচ্ছে। কবে থেকে কাজ শুরু হয়েছে? কালকে থেকে ঢালাই হচ্ছে। কালকে থেকে সঠিকভাবে হচ্ছে না কাজ? না না, ঢালাই দেওয়ার প্রায় 12 ঘন্টা পার হয়ে গেছে, এখনো সব ভেঙে যাচ্ছে। হ্যাঁ, 24 ঘন্টা পেরিয়ে গেছে, সব ভেঙে যাচ্ছে। কি মনে হচ্ছে ঠিকভাবে হয়েছে ঢালাইগুলো? ঢালাই 6 ইঞ্চি 6.5 ইঞ্চি ঢালাই দিচ্ছে, 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই। কি আর হবে? আপনারা কি এখন কি কাজ বন্ধ রেখেছেন? আমরা কাজ বন্ধ রাখবো। এখন কি চাইছেন আপনারা? আমরা রাস্তা কমপ্লিট চাই ভালোভাবে। আপনার নাম কি? আমার নাম মান্নাউরা। বন্ধ কেন? কাজ বন্ধ হয়েছে কেন? কাজ বন্ধ হয়েছে, কাজ ভালো চলছে না, এই জন্য বন্ধ হয়েছে। কারা অভিযোগ করছে? অভিযোগ বিজেপির লোকগুলো হচ্ছে। আপনি এখানে কি আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী আমি। তো আপনারা দেখছেন কাজটা ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, আমি সবসময় থাকি। কাজ ঠিক হচ্ছে? কাজ একটু এখন ওরা দেখলো, আর কাজটা তো সবসময় করেছিলাম, এখানে ইয়ে করে দিয়েছে। কি করেছে? যারা দেখলো আমি আবার ভেঙে করে দিব। ঠিকাদারের লোক এখানে আছে? আছে না, আপনারা কি দেখছেন কাজটা সঠিক হচ্ছে কি? সঠিক হচ্ছে। আমরা তো সব সময় থাকি। ওই যে কাকু আছে, কাকু এদিকে কাকু আর আমি সবসময় থাকি। না না, সঠিক হচ্ছে না আমাদের। কি হয়েছে দাদা রাস্তা নিয়ে? রাস্তা ইয়ে দিয়ে ইট দিচ্ছে না, ভাঙা ইট গুলো দিচ্ছে। আমরা বলছিলাম গোটা ইটের কথা, গোটা ইট দিচ্ছে না। কি বলছে? জল তো দিচ্ছে না। তার মানে জল আমাদের ইচ্ছাতে আমরা জল দিচ্ছি, বুঝলে তো? কি বলছে কন্ট্রাক্টর? বলছে না, আমাদের এটা রুল নেই, আমরা ভালো করে আমাদের রুলে যেটা শিডিউলে আছে শিডিউলে এই কাজটা নাই, আমরা ওইভাবে কাজ করতে পারবো। স্থানীয় যে পঞ্চায়েত মেম্বার তাকে বলেছিলেন? হ্যাঁ, মেম্বার তো ছিল, আসবে বলেছিলেন আপনারা? হ্যাঁ। কি বলছেন? বলছে তোমরা গ্রামের কাজটা তোমরা ঠিক করে নিও, এইটুকু বললাম। বলছে ভালো না হলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি রাস্তা যতই ভালো হয়, ভালোর জন্যই তো চাচ্ছি। জল দিচ্ছে না, জল না হলে কি করে রাস্তাটা ইয়ে হবে? কি নাম আপনার? আমার নাম চিত্তবর্মন। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেলেও মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে স্কুলে গেলেন 4 জন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা। মালদা শহরের কন্যা শিক্ষালয় হাই স্কুলের ঘটনা এটি। সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ে 4 জন শিক্ষিকার চাকরি হারায়, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন চাকরি হারাদের যাতে বিদ্যালয়ে তারা যান। কার্যত মুখ্যমন্ত্রীর এই আশ্বাসেই আজ বিদ্যালয়ে যান সুস্মিতা চৌধুরী নামে জীবন বিজ্ঞান বিভাগের এক শিক্ষিকা। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি কিছুই বলতে চাননি। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিদীপা ঝা বলেন, আমাদের বিদ্যালয়ে প্যারা টিচার মিলিয়ে মোট 20 জন শিক্ষিকা রয়েছে, তার মধ্যে 4 জন চাকরি হারিয়েছেন। আজ একজন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিদ্যালয়ে এসেছেন, যা অত্যন্ত খুশির খবর। আজ কি পরীক্ষা ছিল? আজকে বাংলা ইতিহাস পরীক্ষা ছিল। কে গার্ড নিল আজকে তোমাদের? উনি আসছেন? হ্যাঁ।
তোমাদের স্কুলে কজন শিক্ষিকার চাকরি গেছে জানো? চারজন। তার মধ্যে আজকে কজন এসেছে? সুস্মিতা ম্যাডাম এসেছে। হ্যাঁ, সুস্মিতা ম্যাডাম এসেছে। 4 জনের চাকরি যাওয়াতে কি অসুবিধা হচ্ছে ক্লাস নিতে? হ্যাঁ, হচ্ছে। আজকে সুস্মিতা ম্যাডাম গার্ড দিয়েছিলেন, কি দিয়েছেন? আচ্ছা, কোন টিচার কার্ড দিয়েছে তোমাদের পরীক্ষা? উনি কিসের টিচার? কোন সাবজেক্ট পড়ায়? কোন বিষয় পড়ায়? জীবন কি নাম তোমার? সুনীতা বিশ্বাস। আচ্ছা, ভালো। হ্যাঁ ম্যাডাম, আপনি হাতটা ছেড়ে দেবেন না? বুঝি কোন স্কুলে কি অবস্থা? টিচার শর্টেজ হলে তো অসুবিধা হবে, আমরা তো প্রবলেম ফেস করছি। পরীক্ষার সময় মতো হচ্ছে, ক্লাস শুরু হলে বেশি হবে, আরো সমস্যা হবে। বলছি কালকে তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল টিচারদের আসার জন্য, তো আপনার স্কুলে কজন ছিল আজকে? আমাদের স্কুলে 4 জনের মধ্যে 3 জন আজকে অ্যাবসেন্ট আছেন আর 1 জন এসেছে। নাকি এখন ক্লাস নিচ্ছে? হ্যাঁ, উনি এখন এক্সাম কার্ড দিচ্ছেন। এক্সাম কার্ড? হ্যাঁ, এক্সাম কার্ড দিচ্ছি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কতটা আশ্বস্ত হয়েছেন যারা এসেছেন? আজকে একজন এসেছেন, একজন তো এসেছেন, নিশ্চয়ই তাহলে আশ্বস্ত হয়ে এসেছেন মনে হচ্ছে, কিন্তু বাকি 3 জন হয়তো অসুস্থ থাকতে পারে, কারো কিছু সমস্যা থাকতে পারে। বলছি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আমাদের তো পরীক্ষা চালাতে আমাদের একটু হিমশিম খাচ্ছি অবশ্যই, আর ক্লাস চালাতে গেলে আরো বেশি সমস্যা হবে। যেমন এতগুলো ক্লাস চলবে 40 মিনিট, তখন চালাতে ভালো সমস্যা হবে। কতগুলো টিচার ছিল? আমার টোটাল প্যারা টিচার নিয়ে 17 + 3 20 জন। বুঝলাম ম্যাডাম, যে 4 জনের গেছে চাকরি হারিয়েছে, তারা যদি আসে মুখ্যমন্ত্রীর কথা মতো, সেক্ষেত্রে তাদের বেতনটা কি হবে ম্যাডাম? সেটা আমাদের এখনো ঠিক জানা নেই, আমরা কোনো ডিপার্টমেন্টাল অর্ডার না পেলে সেটা বলতে পারছি না আমরা কি করবো। এই মাসের স্যালারি আমরা এখনো পাঠাইনি, আর ডিপার্টমেন্টাল অর্ডারের অপেক্ষায় আমরা আছি। বলছি কালকে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনের পর আপনি কি ওই টিচারদের সাথে কথা বলেছেন ফোনে? না, আমি এখনো কথা বলিনি। ওনারা সবাই তো ইনস্ট্রাকশনটা তো সবাই দেখেছেন, ওখানে লাইভ হয়েছে প্রোগ্রামটা। আপনাদের সাথে ওরা কারো যোগাযোগ? না, ওরা আমার সাথে যোগাযোগ করে। সুপ্রিম কোর্টের রায়ের পর আপনাদের কাছে কোন নোটিশ এসছে? এখনো পর্যন্ত পাইনি। আপনার নাম? মণিদীপা ঝা। এবার ফাইন হয়েছে মানে? বালুরঘাটের সুখা আত্রেই নদী গভীরতা পর্যবেক্ষণ করতে বালুরঘাটে এলেন নদী বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তত্ত্বাবধানে এসো নদীর পথে হাঁটি কর্মসূচিতে সহযোগিতা করল দিশারি সংকল্প। এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহবুব সাহানা, নদীবিজ্ঞানী ডক্টর স্নেহাল দণ্ডে, দিশারি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, গবেষণা সহযোগী শেখ আজিম আলী প্রমুখ। এসো নদীর পথে হাঁটি এই কর্মসূচি 4 এপ্রিল শুরু হয়েছিল কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন নদীবিজ্ঞানী কল্যাণ রুদ্র, অধ্যাপক গোপা সামন্ত প্রমুখ। তারপর এই কর্মসূচি হয়েছে 5 এপ্রিল সুন্দরবন এলাকার চরঘেরিতে, 6 এপ্রিল কৃষ্ণনগরের জলঙ্গি নদীকে কেন্দ্র করে, 7 এপ্রিল ধুলিয়ানের গঙ্গা নদীকে কেন্দ্র করে, 8 এপ্রিল এই কর্মসূচি ছিল আত্রেই নদীতে। গবেষক দল আত্রেই নদীর চক ভবানী, চেক ড্যাম, ডাঙ্গি এলাকা, পাগলিগঞ্জ, পতিরাম এলাকা পরিদর্শন করেন। এরপর 9 এপ্রিল এবং 10 এপ্রিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং তিস্তা নদীর চরে এসো নদীর পথে হাঁটি কর্মসূচি হবে। আত্রেই নদীর বর্তমান অবস্থা দেখে রাবার ড্যাম, চেক ড্যাম, বিশ্ব উষ্ণায়ন, ব্যাপক পরিমাণে জল তুলে নেওয়া, অবাধ বালু উত্তোলন ইত্যাদি কারণকে চিহ্নিত করেন তারা। আজকে দেখছি আপনারা আত্রেই বাঁধে এসেছেন, মূলত কি কি বিষয়গুলো আপনারা আজকে এখানে খতিয়ে দেখছেন? না, আমরা এসেছি মূলত যে আত্রাই নদী শুকিয়ে যাচ্ছে, তো আত্রাই নদী কেন শুকিয়ে যাচ্ছে এবং এর যে বাংলাদেশের পশ্চিমে যে রাবার ড্যাম এবং এখানে বালুরঘাটের নিচে যে ড্যাম, চেক ড্যাম, এই ড্যামগুলো দেখতে এসেছি এবং এখানকার পার্শ্ববর্তী মানুষের সাথে কথা বলতে এসেছি যে এর কারণে যে তাদের যে ডিস্টারবেন্স, তাদের যে জীবিকা, তারা যে নদীর উপর মানে নদীর রিসোর্স থেকে তাদের জীবন ধারণ করতো, সেটা কিভাবে লস হয়েছে এবং তাদের ডিস্টার্ব করছে সেটা আমাদের দেখতে এসেছি। এবং তাছাড়াও যে প্রাকৃতিক যে ইকোলজিক্যাল ডিস্টারবেন্স, সেটা আমাদের লক্ষ্য আজকে যে আমাদের কিউ ওয়ার্কশপ। প্রাথমিক পর্যায়ে এখন অব্দি আপনারা তাহলে কি কি তাহলে এখন অব্দি মানে দেখলেন বা বুঝলেন? এটা তো এখন জাস্ট আমাদের অবজারভেশন চলছে। আমরা মানুষের সাথে কথা বলছি এবং আমরা একটা গ্রুপ ডিসকাশন করব প্রেস ক্লাবে। তো সেখান থেকে আমরা নোট টেক করবো যে আচ্ছা সমস্যাগুলো কি কি, তারপরে আমরা সেটা আইডেন্টিফাই করে এটা আমরা রিসার্চ পেপারে আকারে এটাকে নিয়ে আসবো এবং পলিসি ডকুমেন্টের আকারে এটা নিয়ে আসবো। পরবর্তী পদক্ষেপ আপনাদের এই বিষয়ে মানে কি কি থাকবে? আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে এই মানে নদীর মূল সমস্যাগুলো কি এবং সেই নদীগুলোকে পুনরায় আগের মতো আত্রাই নদীকে পুনরায় আগের মতো ফিরিয়ে আনতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়ে আমরা পরবর্তী সময় এটা নিয়ে আরো লেখালেখি করবো।
দক্ষিণ দিনাজপুর জেলাতে আত্রেই নদী বাদে আরো অনেকগুলো নদী আছে, তো সেগুলো থেকে আপনারা কিছু আমরা অবশ্যই, আমি আগে গেছি যমুনা নদী গেছি, আমি আরো যে নদী টাঙ্গন আছে, পুনর্ভবা, হ্যাঁ পুনর্ভবাতে গেছি। হ্যাঁ, তো আমরা এখন মেন আমাদের আত্রাই উদ্দেশ্য, তারপরে আমরা অন্যান্য নদীগুলো নিয়ে কাজ করবো, শুরু করছি, ছোট ছোট নদীগুলো নিয়ে কাজ করা শুরু করছি আমরা। নামটা বলবেন আপনি? আমার নাম মেহবুব সাহানা। কি পদে আছেন? আমার নাম ডক্টর মেহবুব সাহানা। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে লিবারেশন ফেলো এবং ওখানে পড়াই, আমি গবেষণা এবং ওখানে টিচিং করি। থ্যাংক ইউ স্যার। পরিস্থিতি ভালো খারাপ হয় পরে, ঠিক আছে, পরিস্থিতি ভালো খারাপের সঙ্গে সঙ্গে তো নদী জানে সাফার না করে, এটা আমাদের বুঝতে হবে। এটা তো মানে রাজনৈতিক পরিস্থিতি, মানুষের তৈরি করা পরিস্থিতি, এটা সামাজিক পরিস্থিতি, এটা কিন্তু ন্যাচারাল পরিস্থিতি নয়। এবং নদী তো একটা আমাদের প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের জন্য দুটো দেশের লোক উপকৃত হবে যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। যদি আমরা হিংসাত্মক মনোভাব না নিই যে আমি কাউকে জল দেবো না, ও আমাকে জল দেবে না, আমি বেশি ব্যবহার করবো, কম ব্যবহার করবো, এই হিংসাত্মক মনোভাব এদিকে আসতে হবে। নদীর পথে হেঁটে আমরা নদীর মন বোঝার চেষ্টা করছি এবং আমরা সরকারকে বলবার চেষ্টা করবো যে নদীর কাছে ফিরিয়ে দিতে গেলে কী করবো। তো আমাদের সবার পক্ষ থেকে, উপস্থিত সবার পক্ষ থেকে সংবাদ বন্ধুদের বা সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনটা শেষ করছি। আত্রাই নদীর উপরে ওখানে একটা চেক ড্যাম বাঁধছে দেখলাম দক্ষিণ দিনাজপুরে। আগে একটা অলরেডি বাংলাদেশের দিক থেকে নাকি রাবার ড্যাম বেড়েছিল, এখন এটা চেক ড্যাম। তখন ওটাও আমরা দেখছি যে যেভাবে আজ পুরো ওয়েস্টার্ন কান্ট্রি ডিকমিশন করছে সব ড্যাম, চেক ড্যাম, ছোট ছোট ড্যাম, আজ আমাদের দেশ ওই জায়গাতে ড্যাম বানাতে চলবে। আর এখন আমি দেখছি যে একটা অনেক ওয়েস্টে যেটা বেস্ট হয় ওই ধরনের এই ড্যামটাও বেড়েছে, যার থেকে দেখছি যে অলরেডি আত্রাই শুকিয়ে গেছিল, আরও বেশি শুকিয়ে গিয়ে পুরো ডিসেন্টিং মানে সিলটেশন হয়ে যাচ্ছে। আর ডিসেন্টিং এর যে প্রসেসটাও দেখলাম যে কন্ট্রাক্টের ডিভিশন যেটা ডিসেন্টিং ও করছে, ওগুলো অনেক মানে বলতে গেলে এগুলো মথানি টাইপের চলছে। ওই ড্যামের কোনো দরকার নেই। আর ওই ড্যামটাকে যদিও দেওয়া হয়েছিল যে যারা এগ্রিকালচার করার বা ফার্মার্সদের জন্য, কিন্তু ওদের পর্যন্ত তো জল যাচ্ছে না। আমরা তো ডাউন স্ট্রিমেও যে দেখে আসলাম, ওরা তো আজ ওই লোকাল উইজডম থেকে ওরা যেভাবে নিজেদেরই ইঞ্জিনিয়ারিং লাগিয়ে দিয়ে ওই লোকাল ফার্মাররা যেভাবে জল আটকিয়ে দিয়ে নিজেদের কাজ করছে, ওইটাই বেস্ট। কেন কি এই যে লোকাল উইজডম নিয়ে যেটাতে কাজ করছে, তখনই আমাদের এই নদীগুলো ইকোলজিক্যাল ফ্লো নিতে পারবে। কিন্তু যেইভাবে আজ ড্যাম কনস্ট্রাকশন, কম্পিউটারাইজেশন আর যেইভাবে ওর ডিজাইন, ফল্টি ডিজাইন আছে, ওইগুলো দিয়ে যেভাবে ড্যাম বাঁধা হয়েছে আত্রাই হবে, ওটা খুবই গলত আছে। ওইগুলো বের করে দেওয়া উচিত, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট আত্রাই আমরা দেখতে পারবো যে আগে দেখতে পাচ্ছি। নাই তো আমরা দেখলাম যে ফুল অ্যাকোয়াটিক সিস্টেমও পড়ে গেছে, জলও ড্রাই হয়ে যাচ্ছে, পুরো সিলটেশন হয়ে গেছে নদীর উপরে, অনেক ওর ক্যারিং ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে। শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা সপ্তর্ষি বিশ্বাস প্রতিদিনের মতো সকালে বাড়িতে তালা মেরে কাজের উদ্দেশ্যে রওনা দেন। এরপর রাত 10টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখতে পান চুরির ঘটনা। নগদ টাকা, সোনার উপর অলংকার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনার পর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা অফিস থেকে এই 9:25 নাগাদ ফিরছি। ফিরে যখন ঘরে ঢুকতে যাচ্ছি গেট খুলে, সাইডের গেট দিয়ে, তখন দেখছি পুরো লোহার গেটের তালা ভাঙা, পাশে একটা রড পড়ে আছে আর ভেতরে লাইট জ্বলছে। তারপর ঘরের ভেতর ঢুকে দেখলাম যে সব আলমারি সব ভাঙা, খোলা, জিনিসপত্র তছনছ করা। দুটো ঘরেই, ইভেন মাছের ঘরে DSLR একটা খোয়া গেছে, কিছু সিলভার কয়েন, কিছু ক্যাশ আর কিছু গোল্ড অর্নামেন্টস। আনুমানিক হিসাবে মোটামুটি লাখ দেড়েক দুয়েকের টাকা তো গেছি। আমরা অফিস থেকে ফেরত আসছি। আমাদের অফিস আমার যেমন ভারতনগরে অফিস, ম্যাডামের প্রধাননগরে অফিস। আজকে ফিরেছি 9:25-এ, 8টা সাড়ে 8টা হয়, আজকে একটু দেরি হয়েছে। দেখছি এরকম, পুলিশকে খবর দেওয়া হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা করণদিঘিতে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। গুরুতর আহত 9 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনোহরপুর বালাস গ্রামের কিছু লোকেরা শিলিগুড়ি যাচ্ছিল। কালিয়াগঞ্জ থেকে পিকআপ ভ্যানটি চড়ে শিলিগুড়িতে মনসা গান করতে যাচ্ছিলেন তারা। অভিযোগ, করণদিঘি ব্লকের রানীগঞ্জ জাতীয় সড়কে যাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি উল্টে যায়। পথ চলতি মানুষেরা যাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে 7 জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেছেন। করণদিঘি হাসপাতাল সূত্রে জানা গেছে, রায়গঞ্জে রেফার
করা আশঙ্কাজনকদের নাম মাধবী বর্মন সরকার, সুখ সরকার, রমেন বর্মন, সুশীল বর্মন, কাটিং সরকার, শুভম সরকার, যুধিষ্ঠির রায়। এনাদের সকলের বাড়ি কালিয়াগঞ্জ থানার বালাস মনোহরপুরে। অল্প বয়সেই মানসিক অবসাদে ভুগছে কলেজ ছাত্রছাত্রীরা। মানসিক অবসাদে ভুগে ভুল পথ বেছে নিচ্ছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতে এবং শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের তরফে অভিনব উদ্যোগ নেওয়া হলো। কলেজেই খোলা হলো মেডিকেল ওয়েলনেস এবং মেডিকেল ইউনিট। ওই ইউনিটে কলেজে নিয়মিত চিকিৎসা চলবে ছাত্রছাত্রীদের। শুধু তাই নয়, বাইরে থেকে অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকও ওই ইউনিটে আসবেন। নিয়মিত কলেজ ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক চিকিৎসার জন্য কলেজেই ওই ইউনিট কাজ করবে। কলেজের তরফে ছাত্রছাত্রীদের বিলি করা হচ্ছে মেডিকেল কার্ড। ওই কার্ডের মাধ্যমেই বিনামূল্যে কাউন্সিলিং এবং চিকিৎসা করাতে পারবে ছাত্রছাত্রীরা। কলেজের তরফে প্রায় 2500 ছাত্রছাত্রীদের এই কার্ড বিলি করা হয়েছে। মঙ্গলবার ওই ইউনিটের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, কলেজ পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার, কলেজ এবং টিচার ইনচার্জ রমেন ভদ্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাটের বিডিও সম্বল ঝা সহ অন্যান্যরা। বলছি, আজকে আপনাদের পতিরাম কলেজে কি বিষয় নিয়ে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো? আজকে মূলত আমাদের পতিরাম কলেজ পরিচালন কমিটির পরিচালনায় এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাসের ঐকান্তিক সহযোগিতায় আজকে আমাদের একটা মেন্টাল ওয়েলনেস এবং মেডিকেল ইউনিট খোলা হলো, যেখানে আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একদম ধারাবাহিকভাবে তাদেরকে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা, পাশাপাশি বিভিন্ন রকম প্রাথমিক ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম টেস্ট সেই দিতে হবে এবং মেন্টাল ওয়েলনেস একটা অ্যাওয়ারনেস শিবিরও হবে সেখানে। ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রী মানসিক অবসাদে ভুগছে তাদেরকে প্রশিক্ষিত চিকিৎসকরা তাদেরকে অ্যাওয়ারনেস করাবে এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে এবং এটা ধারাবাহিকভাবে সারা বছরই চলবে। মাসে 2 দিন করে প্রশিক্ষিত ডাক্তাররা তারা বসবেন, সেখানে ছাত্রছাত্রীদের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দেবে। 2016 সালের এসএসসি প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষী সমস্ত নেতামন্ত্রীদের কঠোর শাস্তির দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজ 8ই এপ্রিল রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচির সমর্থনে রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক শ্যামল দত্ত, রায়গঞ্জ লোকাল কমিটির সভাপতি কৃষ্ণ রায় ও সদস্য তোফাজ্জল হক। আজকে 8ই এপ্রিল পথসভা বিক্ষোভ সভার আয়োজন করলাম যে 26,000-এর শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে, আমরা এআইডিএসও থেকে দাবি জানাচ্ছি যে 26,000 যে শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্য তাদেরকে অবিলম্বে শিক্ষকতার পদে নিয়োগ করা হোক। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা দিক, এই দাবি নিয়ে আমরা এআইডিএসওর তরফ থেকে আজকে রায়গঞ্জের এই রেলগেটে পথসভা করলাম। আমাদের দাবি পূরণ না হলে আমরা এই দাবিতে শিক্ষা বাঁচানোর দাবি, স্কুল বাঁচানোর দাবি এবং সরকারি স্কুল বাঁচানোর দাবি নিয়ে, শিক্ষকতার চাকরি যারা যোগ্য প্রার্থী তাদের দাবি নিয়ে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আজকে এআইডিএসও রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে পথসভা বিক্ষোভ সভা হলো। আজকে রাজ্য জুড়ে যে পথসভা বিক্ষোভ চলছে তারই পরিপূরক হিসাবে আমরা রায়গঞ্জের রেল স্টেশনে এসএসসি নিয়োগ দুর্নীতিতে দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির কোর্ট মোড়ে বিক্ষোভে সামিল হলো এআইডিএসও দার্জিলিং জেলা কমিটি। 2016 সালের এসএসসির প্যানেল বাতিলে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের রায়ের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে আন্দোলন বিক্ষোভ। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে আন্দোলনে সামিল হয় এআইডিএসও দার্জিলিং জেলা কমিটি। এই বিষয়ে এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির সম্পাদক সঞ্জয় দাস জানান, আপনারা সকলেই জানেন সাম্প্রতিক যে সুপ্রিম কোর্টের যে 26,000 যে এসএসসি চাকরি প্রার্থী যে বাতিল হলো, তার প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে 8 তারিখে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। বিশেষত আমরা মনে করি যে রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্য মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে এসএসসি কমিশন, তারা যেভাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের জলঘোলা করেছে, যেভাবে ওএমআর শিট পুড়িয়েছে এবং তার রিপোর্ট হাইকোর্টে এসেছে এবং হাইকোর্ট থেকে সেই
প্রার্থীদের বাতিল করা হয়েছে এবং তারপর সুপ্রিম কোর্টে। আমরা মনে করি যে এটা একটা উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে এবং পুরো দুর্নীতিটাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য পুরো ব্যাপারটাকে যোগ্য প্রার্থীদের উপর তারা সেটা চাপিয়ে দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত অমানবিক এবং আমরা চাইছি গোটা রাজ্য জুড়ে শুধু ছাত্র না, সকল যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই এই শিক্ষা বাঁচানোর দাবিতে আসুক। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের শিক্ষার অবস্থাটা কি, 8,260টা স্কুল বন্ধ হয়ে আছে, তারপর যদি 26,000 শিক্ষক যদি নিয়োগ বন্ধ হয়ে থাকে, যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে যাবে। আমরা মনে করি যত দ্রুত পারা যায় সুপ্রিম কোর্টে আবার রিপিটিশন করে এবং এই যোগ্য প্রার্থীদের কী করে স্কুলে আবার ফেরানো যায় এবং আরও স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক, তার জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন তৈরি হোক। আমরা চাইছি যে যোগ্য প্রার্থীরা যারা আছে তারা অতি দ্রুত স্কুলে ফিরুক। যেভাবে এসএসসি এবং শিক্ষা দপ্তর যেভাবে এই ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছে, সেখান থেকে আমরা মনে করি যে এই দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতেই হবে এবং তার পাশাপাশি আমরা চাইছি গোটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে ছাত্র সমাজ সহ সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ এই দাবিতে যোগ্যদের চাকরির দাবিতে যেন সবাই আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে পারি, না হলে কিন্তু তাছাড়া কোনো আর উপায় নেই। যোগ্যদের চাকরি বাতিল হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। 2016 সালের যোগ্যদের চাকরি বাতিল হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। এসএসসি 2016 সালের যোগ্যদের চাকরি বাতিল হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। রাজ্য সরকার জবাব দাও। 2016 সালের এসএসসি যোগ্যদের চাকরি বাতিল হলো কেন, রাজ্য সরকার জবাব। আমাদের মুখ্যমন্ত্রীর মুখে আমরা কোন রকম সহমর্মিতা দেখতে পেলাম না। দুর্নীতি প্রসঙ্গে হ্যাঁ, ঠিক তারপর আমরা দেখলাম মিটিং এর পর তৃণমূলীরা ঠিক সেরকম ভাবে প্রচার চালানো যে দিদির গ্যারান্টি। হ্যাঁ, আমরা দেখেছি আমরা দেখলাম মূল্য বৃদ্ধির গ্যারান্টি, আমরা দেখলাম সত্য মানুষকে আরো কিভাবে নিংড়ে নিতে পারে তার গ্যারান্টি আমরা দেখতে পারলাম। চাকরি বাতিল ইস্যুকে ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমব্রমের নেতৃত্বে মহিলা কর্মীরা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানান। স্নেহলতা হেমব্রম জানান, গত কয়েকদিন ধরেই কিছু অপশক্তি সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে এদিন অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তার দাবি, যারা এই ধরনের কুৎসা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। তবে কারাই অপপ্রচার চালাচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিরোধীরাই এই কাজ করছে। ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ দিনাজপুরে। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির কিছু বলার নেই, এই দায় তৃণমূলের নিজেদেরই। তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে তাতে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বলা শুরু করেছে, এখন নিজেরা বাঁচার তাগিদে থানায় অভিযোগ করছে। আমাদের রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় উনি আমাদেরকে একটা এফআইআর করতে বলেছেন, যেটা আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি ফেসবুকে প্রচার হচ্ছে যে অফার বলে প্রথমে 18 লক্ষ দিয়ে চাকরি কেন তার 8 বছর পরে 36 লক্ষ ফেরত দাও, আর জিতে নাও 1000 টাকা করে, মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তো এই প্রচারটা কে করছেন বা কারা করছেন তার জন্য তাদের নামে যাতে খুঁজে বের করে থানাতে, তার জন্য আমরা একটা এফআইআর করতে জমা দিয়েছি। হ্যাঁ, আমাদের রাজ্য থেকে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা থানাতে গিয়ে আমরা এফআইআর করে দিয়েছি। মানে এটাকে কিভাবে দেখছেন, মানে এটা কি ব্যঙ্গ করা হয়েছে নাকি এটা আপনারা তো সকলেই দেখছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেভাবে কুৎসা অপপ্রচার করছেন বিরোধীরা, তো এটাও আমরা মনে করছি যে ওনাদেরই কেউ এই অপপ্রচারটা করছে। মানে কুৎসার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ। হ্যাঁ, এটা তো সবাই প্রচার, মানে যেভাবে ফেসবুকে প্রচার হচ্ছে এটা দেখে মনে করা হচ্ছে যে এটা বিরোধীরাই সম্ভবত করছেন, কারণ বিরোধীর কাছে তো কোনো প্রকল্প বা উন্নয়ন নেই, তারা কিভাবে দিদিকে হেনস্থা করবে সেটার জন্য সবসময় লেগে থাকছেন দিদির জন্য। ঠিক আছে, না এই মুহূর্তে তো মানে এই চাকরি হারাদের নিয়ে বিভিন্নভাবে
হচ্ছে মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছেন যে তাদের ধৈর্য ধরতে এবং তাদের জন্য একটা ব্যবস্থা করতে। ঠিক এই মুহূর্তে যে থানায় অভিযোগ দেয়, এটা ঠিক কেন? আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, বলছিও না, কারণ এটা রাজনীতিবিদরা যেটা ভালো মনে করবেন, যেটা সিদ্ধান্ত ভালো মনে করেছেন সেটাই হবে। মানে পুলিশ যাতে তদন্ত করে সেই বিষয়টি দেখছে। পুলিশ যাতে তদন্ত করে, যারা প্রচার করছে এইভাবে অপপ্রচার, তাদেরকে যাতে খুঁজে বের করে, এটাই আমরা চাচ্ছি। দেখুন, তৃণমূলের এই অভিযোগ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তৃণমূল যেভাবে দুর্নীতি করছে, বিভিন্নভাবে তারা যেভাবে মানুষের কাছে নিজেদের দোষী প্রতিপন্ন করে তুলেছে, এটা ওনাদের দায়। যেভাবে চাকরি দুর্নীতি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি তারা করেছে, তারা যদি দেওয়ালে পাশে কান পাতে শুনে, তো প্রত্যেকেই ব্যক্তি তাদের নিজস্ব ব্যক্তি, পাশের বাড়ি সবাই তৃণমূলকে চোরচোরই বলছে। তো স্বাভাবিকভাবে একটা প্রচার তৃণমূলের বিরুদ্ধে আছে। এখন নিজেরা বাঁচার তাগিদে তারা থানায় কমপ্লেন করছে না, কোথায় কমপ্লেন করছে। যতই কমপ্লেন করুক, পুরো তৃণমূলের নেতৃত্ব যারা এই চুরির সঙ্গে যুক্ত, তারা একদিন না একদিন জেলে যাবে। এই জেলে যাওয়া ওদেরকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ।